আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সংস্কার ও বিচারের দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হচ্ছে সরকার, দাবি পরিবেশ উপদেষ্টার। বললেন ঘোষিত সময়ই হবে জাতীয় নির্বাচন। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি। বিএনপিকে সরকারের প্রতিপক্ষ বানানো হচ্ছে, অভিযোগ নেতাদের। নির্বাচনী রোডম্যাপের দাবিতে এখনই রাজপথ উত্তপ্ত করতে চায় না তারা। নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার। যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায়, তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে, সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। রাজধানীতে চালু 4 দিন পরই বন্ধ হয়ে যায় গোলাপি বাস। মালিক শ্রমিক পাল্টাপাল্টি দোষারোপ, সেবা বঞ্চিত নগরবাসী। টিকেটের কোনো অপশন দেখিনি এখন পর্যন্ত, কোনো কাউন্টারও দেখিনি। আগে ওইভাবে উঠেছে, এখন ওইভাবে উঠেছে। সাধারণ মালিক আছি, তারা টাকাও পায় নাই, ড্রাইভাররাও বেতন পায় নাই। টাঙ্গাইলের ঘাটাইলে মূর্তিমান আতঙ্ক, হাজারি মালেক হত্যা, জমি দখল সহ দর্শানি বকশিয়ার মানুষের নানা অভিযোগ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী। গ্রামের মানুষ সবাই ভয় পায়। উনি আমাকে হুমকি দিচ্ছে, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং কি বিল্ডিং এর ভিতরে ঢুকে মারবে। সবজি বাজারে স্বস্তি, বেশিরভাগ নাগালের মধ্যেই। বৈরী আবহাওয়া আর মুনাফা নিয়ে দুশ্চিন্তা চাষিদের। 31 মে থেকে শুরু হচ্ছে ফুটবল দলের ক্যাম্প। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা সমিতের না খেলার ইঙ্গিত। তাদের যে শিডিউল, সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। শুধু নির্বাচন নয়, গণহত্যার বিচার ও সংস্কার করার জন্যই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নানা প্রতিবন্ধকতায় দায়িত্ব পালনে সরকার বাধাগ্রস্ত হচ্ছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রিজওয়ানা হাসান বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই 3টা বিষয়ে দায়িত্ব পালন করতে পারলেই সরকারের দায়িত্বে থাকা প্রাসঙ্গিক। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে সঠিকভাবে সেই দায়িত্ব পালন করতে পারছে না অন্তর্বর্তী সরকার। পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে বদ্ধপরিকর, কিন্তু একের পর এক আন্দোলন আর দাবি দেওয়ার কারণে জটিলতার মধ্যে কাজ করতে হচ্ছে সরকারকে। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেটা আরও 2টা দায়িত্ব আছে। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে এখনই আন্দোলনে যেতে চায় না বিএনপি, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সাংগঠনিক প্রস্তুতি আছে। নেতারা মনে করছে তাদের দাবি উপেক্ষা করছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের কথা বললেই বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে বলে মনে করেন নেতারা। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। বারবার জাতির সামনে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি, কিন্তু সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ অথবা 26 জুনের সময়সীমা জানান দেওয়ার মধ্যেই থমকে আছে তা।
দলের নীতি নির্ধারকরা বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি কেবল একক রাজনৈতিক দল হিসেবে বিএনপির নয়, বরং বাদবাকি সকলেরই। অথচ একচোখা নীতি দেখিয়ে অন্তর্বর্তী সরকার সেই দাবি এড়িয়ে যাচ্ছে। নির্বাচনের কথা বললেই মনে হয় একটা প্রতিপক্ষের ভাবসাব এরকম। নির্বাচন তো সমস্ত দেশের মানুষের এটা অধিকার। যারা বাংলাদেশের মানুষকে তার মালিকানা থেকে বঞ্চিত করতে চায়, তার অধিকার থেকে বঞ্চিত করে, তাদের যদি কোনো ষড়যন্ত্র থাকে সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। এবং অনেকে বলছে আছে, যারা আছে তারা চিহ্নিত হবে। সরকার চায় না যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসুক। তাদের পছন্দের দল হলো এনসিপি। এই দল যতদিনে সাবালক না হবে, যতদিন তার আরো শক্তি না বাড়বে, ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়ার ইচ্ছা বর্তমান সরকারের নাই, সরকার প্রধানের নাই। কিন্তু তারা যে নির্বাচন সম্বন্ধে মুখ বন্ধ রেখেছে এবং একটা দলকে প্যাট্রোনাইজ করে যাচ্ছে, কিংস পার্টি সৃষ্টি করেছে, এগুলো তো একটা খারাপ উদাহরণ। এমন আচরণে বিএনপির ধৈর্যচ্যুতি ঘটছে বলে জানান নেতারা। তবে কি নির্বাচনের দাবিতে আবারও রাজপথে আন্দোলন? সিনিয়র এই দুই নেতা বলছেন, এখনই আন্দোলন নয়, তবে প্রয়োজনে ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন তারা। কারণ একটা বিশৃঙ্খলা হলে আবার সেটা সুযোগ নেবে পতিত স্বৈরশাসক। আমরা আরো কিছুদিন দেখতে চাই তারা রোডম্যাপ ঘোষণা করে কিনা, বাট আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব। কারো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে, এটা তো খুবই একটা অন্যায় ব্যাপার হয়ে যায়। বাংলাদেশের ভাবমূর্তির ব্যাপার আছে এখানে। বাংলাদেশ যদি এইভাবে চলতে থাকে, একটা ক্রমান্বয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য তো এত মানুষ এত ত্যাগ স্বীকার করেন নাই। সুতরাং স্বাভাবিকভাবে তাদের অধিকারের জন্য তো এত দাঁড়াবেই। দল হিসেবে বিএনপির মনোবল বিগত সময়ের চেয়ে শক্তিশালী। নির্বাচন কিংবা আন্দোলন, কেন্দ্র থেকে তৃণমূলে বিএনপির সেই সাংগঠনিক প্রস্তুতি আছে বলেও জানান দায়িত্বশীলরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো প্রতিনিয়ত আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো দেখভাল করছেন, নির্দেশনা দিচ্ছেন, এবং সেই অনুযায়ী মাঠ লেভেলে কাজও হচ্ছে। যে আমাদের সবসময় প্রস্তুতি আছে আন্দোলন এবং নির্বাচনের। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, যার রুট একদম গ্রাম পর্যায়ে রয়েছে। সে কারণে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে তারা সেটা তাৎক্ষণিকভাবে পালন করতে প্রস্তুত থাকবে, অবশ্যই আছে। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, তাদেরই সমর্থনে গঠিত সরকারের বিরুদ্ধে ভোটের দাবিতে রাজপথে নামা বিব্রতকর। প্রত্যাশা, নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি, কবে দিবে সেটা বললেই তো পরিষ্কার হয়ে যায়। এই ধোঁয়াশাটার কারণেই মানুষের মধ্যে নানান প্রশ্ন, নানান জিজ্ঞাসা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎ করতে যান। পরে তিনি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনে এ নিয়ে আলোচনার জন্য যমুনায় যান তিনি। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান এনসিপি প্রধান। বলেন, রাজনৈতিক দলগুলো এক জায়গায় পৌঁছাতে না পারলে কাজ করতে পারবেন না বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই অবস্থায় ডক্টর ইউনূসকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। এই সাক্ষাতের বিষয়ে যমুনা টেলিভিশনকে বিস্তারিত জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরের ব্যাপারে আলোচনা করার জন্য আজ সন্ধ্যা 7টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টা এই কাজ করার মতো পরিস্থিতি না থাকলে তিনি তার পদে থাকার ব্যাপারটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তো সেক্ষেত্রে এমন কোন সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, লাখ মানুষের ত্যাগ, সেই ত্যাগের প্রতি দায়বদ্ধতা এবং পুরো দেশের মানুষের ভবিষ্যৎ এবং জাতীয় ঐক্যের বিষয়টি ভেবে দেখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। এর মধ্যে 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ও তাদের পরিবারের সদস্যরাও আছেন। বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জানায়, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব, নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই আগস্ট 2024
ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী স্বৈরশাসনের। দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে পালিয়ে যান সেই সময়ে চলমান সংসদের সকল সংসদ সদস্য, প্রধান বিচারপতি, এমনকি জাতীয় মসজিদের খতিব, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। রাজনৈতিক এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয়ের জন্য ছুটে যান রাজনীতিবিদ, বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয় ভিসি ও কর্মীসহ তাদের পরিবারের অনেকেই। বৃহস্পতিবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আশ্রয় নেওয়া সেসব ব্যক্তির তালিকা প্রকাশ করে। তথ্য অনুযায়ী মোট 626 জন সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন, যার মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন প্রশাসনিক কর্মকর্তা, 515 জন পুলিশ সদস্য, বিভিন্ন পেশার আরও 12 জন এবং 51 জন নারী শিশুসহ তাদের পরিবারের সদস্য। রাজনীতিবিদদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য সাইদুল হক সুমন, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তৎকালীন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিশেষভাবে উল্লেখযোগ্য। আইএসপিআর জানায়, সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে অধিকাংশই 1 বা 2 দিনের মধ্যে সেখান থেকে চলে যান। এছাড়া 5 জনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এর আগে 2024 সালের 18 আগস্ট আইএসপিআর বেশ কয়েকজন রাজনীতিবিদ, সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তা সহ তাদের পরিবারের আশ্রয় নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। তবে এবার 626 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশ সেনাবাহিনী বলছে, শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকেই জীবন রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাই এটিকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার কিংবা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগও নেই। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু অনেকেই টিকিট কাটার জন্য স্টেশনে চলে যান। সকাল 8টায় শুরু হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট, আর দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। আজ আগামী 2 জুনের টিকিট দেয়া হচ্ছে। অগ্রিম টিকিট কেবল অনলাইনেই কাটতে পারবেন যাত্রীরা। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যায় সব টিকিট। অনেকে চেষ্টা করেও ঈদযাত্রার আগাম টিকিট কিনতে ব্যর্থ হন। তাই স্টেশন কাউন্টারে ছুটে যান টিকিট কিনতে, কিন্তু ফেরেন খালি হাতে। শিডিউল দিছে যে এত তারিখ, এটাতে এত তারিখ, এত তারিখ, আমি সেই অনুযায়ী আসছি, আপনি টিকিট দিবেন না? টিকিট নাই, অনলাইনে চেষ্টা করেন। আমি অনলাইনে ঢুকছি, দেখেন এই যে এখনো দেখেন এই যে ঘুরতেছে, আমি অনলাইনে সার্চ দিয়ে কোনো টিকিট পাইতেছি না। কেউ টিকিট পাচ্ছে না, অনলাইনে কোনো টিকিট নাই। অনলাইনে হচ্ছে একদম একটা ব্যবসা খুলে নিয়ে বসে আছে। সরকারের এদিকে কোনো মনোযোগ নাই, শুধু টিকিট ছেড়ে দিয়ে বসে আছে। গণপরিবহনের রঙিন স্বপ্ন অধরাই থেকে গেল। চালু হওয়ার 4 দিন পর থেকেই বন্ধ গোলাপি বাসের সেবা। কোথাও নেই কাউন্টার, ভাড়া নেওয়া হচ্ছে হাতে হাতে। সাধারণ মালিক শ্রমিকদের অভিযোগ, মালিক সমিতির অনিয়মে বন্ধ হয়ে গেছে বাসের শৃঙ্খলা ফেরানোর চেষ্টা। মালিক নেতারা বলছেন, শ্রমিকদের অসহযোগিতায় ভেস্তে গেছে পরিকল্পনা। কথা ছিল বন্ধ হবে যেখানে সেখানে যাত্রী ওঠানামা, বাস থামবে কেবল নির্ধারিত কাউন্টারে। যাত্রী টানতে ডাকাডাকি করা হবে না, ভাড়া নেওয়া হবে কেবল টিকিটে। কিন্তু বাস্তবতা ভিন্ন, সবটাই রয়ে গেছে আশ্বাস আর প্রতিশ্রুতিতে। টিকিটের কোনো অপশন দেখিনি এখন পর্যন্ত, কোনো কাউন্টারও দেখিনি। হ্যাঁ, এটা টিকিটে হওয়ার কথা ছিল, কিন্তু টিকিটে তোমরা নিচ্ছে না। টানে টানে উঠাইতেছে, ডাকে ডাকে উঠাইতেছে, এভাবে আগে ওইভাবে উঠেছে, এখন ওইভাবে উঠাইতেছে। এক স্টেশন গেলেই 10 টাকা, আবার একটু দূরে গেলেও 10 টাকা। ঢাকাবাসীকে গণপরিবহনের স্বপ্ন দেখানো হয়েছিল গেল ফেব্রুয়ারিতে। ঘটা করে গাজীপুর উত্তরা বাড্ডা এলাকায় চলাচলকারী বাসের খোলস পাল্টে গোলাপি করা হয়। টিকিটও দেয়া হয়েছিল যাত্রীদের, কাউন্টারও ছিল কয়েক জায়গায়। কদিন না যেতেই বাসের প্রত্যাশিত সকল সেবা উধাও, কেবল রয়ে গেছে তড়িঘড়ি করে দেয়া গোলাপি রং।
কাউন্টার থাকলে আমি কাউন্টারে গিয়ে দাঁড়াইতাম, বুঝতে পারতাম বাস কখন আসবে, কিন্তু এখন তো উল্টো পাল্টা এলোমেলোভাবে দাঁড়াইতে হচ্ছে। গাড়ি রাস্তার মাঝখানে ব্রেক করে বসে, ওইখানে ওঠার জন্য তো রিক্স হয়ে যায়। কাউন্টার হলে কাউন্টারে বসতে পারে, যাত্রীদের মধ্যে বসতে পারে মানুষ, সেরকম তো কোনো সিস্টেম নেই। বাস চলছে আগের মতোই দৈনিক চুক্তিতে, জমার টাকা তুলতে প্রতিযোগিতারও কমতি নেই, তবু সন্তুষ্টি নেই হেলপার চালকদের। 2 দিন পর চালাইয়া ওরা টাকা পয়সা নিয়ে বাইক গেছে, নাই তো নাই, আমাকে টাকাও দেয় নাই, বেতনও দেয় নাই, পরে এই থেকে আর টিকিটে চলে না। মালিক শ্রমিকদের অভিযোগ, টিকিট কাটার টাকা ঠিকমতো বুঝে পাননি তারা। কোনো মতে জোড়াতালি দিয়ে 4 দিন চলেছে, তাই দিন চুক্তিতে ফিরতে বাধ্য হয়েছেন তারা। ফুল ফিল আপ চলছে 2 দিন, তারপরে ওই ভাঙ্গা চলছে 2 দিন। যাত্রী কম না, যাত্রী হয়েছে যথেষ্ট। এরও বুঝাইছে যে হয় নাই, টিকিটে সেল হয় নাই। সাধারণ মালিক আছি, তারা ট্যাকও পায় নাই, এবং মনে করেন যে এখানে ড্রাইভাররাও বেতন পায় নাই। না, মিথ্যা কথা। এটা আমার 15-16 লক্ষ টাকা দেন হয়েছে, আমাদের লসের মুখে পালাইছে, এবং এটা বদ্ধ হয়েছে শ্রমিকদের জন্য। এরপরে ধরেন আরো কিছু অবকাঠামোর ব্যাপার আছে। সিটি কর্পোরেশনে আমাদের স্টপেজ গুলা ঠিকঠাক করে দেয় নাই, যাত্রী ছাউনি করে নাই, বাস দিয়ে নাই। গেল 8 বছর ধরে নগরীর বাস সার্ভিস পরিবর্তনে বৈঠক করে আসছে ডিটিসিএ, ডিএমপি, বাস মালিক ও সিটি কর্পোরেশন। এই সময়ে কর্মকর্তা পরিবর্তন হয়েছে, এসেছে নতুন সরকার, কেবল পাল্টায়নি ঢাকাবাসীর গণপরিবহনের চেহারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলের লন্ডনে থাকা 2টি সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। শায়ান এফ রহমানের মালিকানাধীন 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনসিএ জানায়, চলমান তদন্তের অংশ হিসেবে অ্যাপার্টমেন্ট 2টি জব্দের নির্দেশ পেয়েছে তারা, তবে বিস্তারিত জানেনি সংস্থাটি। ফিনান্সিয়াল টাইমস বলছে, অ্যাপার্টমেন্ট 2টির মধ্যে একটি লন্ডনের 17 গ্রসভেনর স্কোয়ার অবস্থিত, যা কেনা হয়েছিল 50 লাখ পাউন্ডে। অপরটি গ্রেশাম গার্ডেন্স অবস্থিত, 12 লাখ পাউন্ডে অধিগ্রহণ করা হয়। এই অ্যাপার্টমেন্টে শেখ হাসিনার বোন এবং ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা বসবাস করতেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নরসিংদীতে শহীদ আরমান মোল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রের দায়িত্ব ছিল এ সকল পরিবারের পাশে দাঁড়ানোর, কিন্তু তা না হওয়ায় শহীদ আরমানের সন্তানকে এতিমখানায় থাকতে হচ্ছে। যাদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ অনেকেই ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাদের কাছে আন্দোলনের শহীদদের তালিকা নেই কেন, সেই প্রশ্নও রাখেন রিজভী। যাদের রক্তের উপর আপনার এই অন্তর্বর্তী সরকার এবং আরো যারা আজকে অত্যন্ত ক্ষমতাশালী মানুষ বলে নিজেদের মনে করছেন, তাদের কাছে এই লিস্ট নেই কেন? কেন আরমান মোল্লার ছেলে আজকে এতিমখানায় থাকবে? আজকে তো তাদেরকে সব দিক থেকে সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব ছিল এই পরিবারটির পাশে দাঁড়ানো। রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 4। বৃহস্পতিবার র্যাবের একটি দল রাজধানী সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং সিএনজি উদ্ধার করে। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। এই সময় তিনি বলেন, 6 থেকে 7 জনের একটি গ্রুপ সিএনজি ছিনতাইয়ের পরিকল্পনা করে। 15 মে সন্ধ্যায় যাত্রী সেজে শ্যামলী থেকে তারা সিএনজিতে ওঠে। তারপর 60 ফিট হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে পল্লবী এলাকায় চালক আব্দুল মজিদ বাচ্চুকে হত্যা করে। এরপর পল্লবীতেই লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার পর সিএনজিটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে 40,000 টাকায় বিক্রি করে। র্যাব জানায়, এই ঘটনার মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ ও ইয়াসিন। মাদকাসক্ত চক্রটি আগে থেকে চুরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এদিকে সাভারের রং মিস্ত্রি শাহিন হত্যার ঘটনায় প্রধান আসামি মেহেদী হাসানকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয় মেহেদীকে। মূল পরিকল্পনাকারী মুসা, সৌরভ এবং ইয়াসিন
যারা ব্রাহ্মণবাড়িয়াতে গত সপ্তাহে তাদের নানার বাড়িতে একসাথে মিলিত হয় এবং ইতিপূর্বে বিভিন্ন ধরনের ছোটোখাটো চুরি এবং ছিনতাইয়ের সাথে এরা সম্পৃক্ত ছিল। সেখানে তারা পরিকল্পনা করে যে যদি বড় কোনো ধরনের ছিনতাই বা চুরি করা যায় তাহলে বেশ কিছু টাকা পাওয়া যাবে এবং প্রাথমিকভাবে সেখান থেকেই তারা এই পরিকল্পনাটি গ্রহণ করে। টাঙ্গাইলের ঘাটাইলের দর্শনী বক্সিয়া গ্রামের মূর্তিমান আতঙ্ক হাজারি মালেক। জমি দখল, হত্যা ও মামলা সহ নানা অপকর্মের অভিযোগ তার বিরুদ্ধে। অতিষ্ঠ মানুষ, আর পুলিশ বলছে তদন্তের পর নেওয়া হবে ব্যবস্থা। ঘাটাইলের দশানি বক্সিয়া গ্রামের হালিমা বেগম স্বামীর রেখে যাওয়া 7% জমি তার শেষ সম্বল। সেই জমি রক্ষাই এখন চ্যালেঞ্জ। অভিযোগ, এলাকার প্রভাবশালী হাজারি মালেককে দখলে বাধা দেয় হত্যার হুমকি মিলেছে। বাড়ি করছি মনে করুন 40-40 বছর, তারপর এই বাড়ি মালিক হাজারি ব্যাংকে দেবো, লুটপাট করে দেবো, বাইরে দিব, আঙ্গ থাকবার দেবো না। রাস্তায় গেছিলাম, মারতে যাইছিল, মাইসের কাছে কইছিল যে রাস্তা মিজান যাস না, তোর কিন্তু মালিকে মারতে পারে। একই কারণে হুমকি ও মারধরের শিকার সাগর আলী। থানায় অভিযোগও দিয়েছেন তিনি। হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন আব্দুল্লাহ নামে একজন। এখনো কাটেনি তার ভয়। আমাকে ধরে সে মারছে, আমার ধাড়ি উঠায়া আগুন দিয়ে পোড়া দিছে। গ্রামবাসীদের কাছে আমি বিচার যা চাইছি, তারা আমার বিচার দিতে পারে নাকি। 2009 সালে এক প্রতিবেশীকে হত্যার পর পুঁতে রাখার অভিযোগে মামলা হয় হাজারির বিরুদ্ধে। পরে জামিন নিয়ে টাকার মাধ্যমে তা দফারফা করেন বলেও অভিযোগ আছে। স্থানীয়দের দাবি, নিরীহদের টার্গেট করে জমি দখলই নেশা এই প্রভাবশালীর। ব্যাংকের টাকা জালিয়াতি সহ অভিযোগ আছে আরও। সব মিলিয়ে অতিষ্ঠ মানুষ। মালিক হাজিরি হচ্ছিল এই অত্র অঞ্চলের একজন খুনি সন্ত্রাসী, একাধিক খুনের আসামির সেই সন্ত্রাসীটা। আর সে আওয়ামী লীগের ছত্র ছায়ায় এত বছর খুব জ্বালায় আসছে এই এলাকার মানুষকে। সে তো মানুষ একজন খুন করছে, তোমরা জানো খারাপ। হ্যাঁ, দেখে গ্রামের মানুষ সবাই ভয় পায়, আমরাও ভয় পাই। উনি আমাকেও হুমকি দিচ্ছে যে আমি বুয়াপুরে কনেকট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করি, রাস্তা থেকে উঠে নিয়ে আমাকে মেরে ফেলবে এবং কি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে মারবে। আর উনি এর আগে অনেক একটা মামলা করছে, মার্ডার করছে। মামলায় আপসের মাধ্যমে সে খালাস পেয়ে গেছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন হাজারি মালেক। দাবি, ষড়যন্ত্রের শিকার তিনি। মিথ্যা এটা কেসটাও দিচ্ছে মিথ্যা মারবে। আমি হইলাম একা, তারা হইল শত শত মানুষ। আমি একা কি আর তাই আমার হার্টে ডায়াবেটিস। পুলিশ বলছে প্রতিটি ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। যদি সত্য হয় আমার কাছে সবকিছু আমি মামলা রুজু করি, যেটা সত্যতা পাই। আওয়ামী লীগের অনুসারী হাজারি মালেক সেই দাপটে এতদিন অপকর্ম করেছেন বলেও অভিযোগ আছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ঈদের আগে দোকান এবং রিটেল কর্মচারীদের ঈদ বোনাস এবং বেতন ভাতা দেয়া না হলে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের। সারা দেশের 60 লক্ষ দোকান ও রিটেল কর্মচারীদের ঈদের আগে বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে এই ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, সারা দেশে দোকান, শপিং মল, চেইন শপ, ডিপার্টমেন্টাল স্টোর, রিটেল শপ, হোলসেল, ইলেকট্রিক দোকান, সেলুন, বিউটি পার্লার, ওষুধের দোকান, এই 10টি সেক্টরে প্রায় 60 লক্ষাধিক দোকান ও রিটেল কর্মচারী কাজ করে। দোকান ও রিটেল কর্মচারীরা সারা দেশের মানুষের ঈদকে সুন্দর করতে এবং মালিকদের মুনাফা বৃদ্ধির জন্য ঈদের আগের বর্ষের সাপ্তাহিক ছুটি ছাড়া কাজ করে। কিন্তু এই কর্মচারীরা অধিকাংশ ক্ষেত্রে ঈদ বোনাস পায় না এবং ঠিকমতো বেতন ভাতা পরিশোধ করা হয় না বলে অভিযোগ করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা। পরে প্রেস ক্লাব এলাকায় ঈদ বোনাস র্যালি অনুষ্ঠিত হয়। আমরা শ্রমিক, আমরা ঘাম ভাজে, আমরা যদি আমার পরিশ্রমের পারিশ্রমিক যদি না পাই আমি রাজপথ ছাড়বো না। 30 মের মধ্যে তাদের মে মাসের বেতন, তাদের ঈদ বোনাস, তাদের ওভারটাইম পরিশোধ করার জন্য আজকে আমরা দাবি করতে। শীত শেষে প্রায় 2 মাস সবজি বাজার নিয়ে যে দুশ্চিন্তা ছিল, অবশেষে তা কেটেছে। বেশিরভাগ পণ্যের দর কমেছে গড়ে 20 ভাগ। যোগান ভরপুর। ব্যবসায়ীরা বলছেন, বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টি কম হওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এটি ধরে রাখতে পারলে আর দুশ্চিন্তা নেই। তবে চাষিদের আক্ষেপ বাজার আর মাঠের দামের পার্থক্য নিয়ে।
সবজি বাজার নিয়ে অস্বস্তি শুরু রোজার ঈদের পর থেকে। হঠাৎ করে লাফিয়ে এবারে বেশিরভাগ পণ্যের দর টক অফ দ্য টাউনে পরিণত হয় লেবু আর কাঁচামরিচ। মাথা ব্যথা ছিল পেঁয়াজের দর নিয়েও। তবে সেই দামের পারদ অবশেষে নেমেছে। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে পটল, ধুন্দুল আর ঝিঙ্গা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। 60-এ নেমেছে বেগুন আর পেঁপের কেজি, লেবুর হালি 30 টাকা। তবে মৌসুম না থাকায় আমদানি করতে হচ্ছে টমেটো আর গাজর, তাই বাজার একটু চড়া। ঝড় বৃষ্টি আসলে মাল তুলতে সমস্যা, একটু সংকট দেখা দেয়, তখন একটু মালের দাম বাড়তে থাকে। কিন্তু মূলত আজকে যা দেখলাম এই সপ্তাহে মোটামুটি এই পর্যন্ত নিয়ন্ত্রণে আছে। হয়তো টানা বৃষ্টি যদি 3-4 দিন 5 দিন 7 দিন হয় হয়তো একটু বাড়বো। দাম কমলে মানে আমাদের ইয়াটা হলো উল্টা, যেমন আপনার দাম বাড়লে আমাদের বেচা বিক্রি বাড়ে, আর হলো যখন দাম কমে তখন আমাদের বেচা বিক্রি থাকে না। জনগণে কিনতে পারতেছে, এখানে যথেষ্ট কম আছে, যদি যাচ্ছে কম হইব ওতে কৃষকের সমস্যা হইব। বন্যার ঝুঁকি আছে উত্তর মধ্যাঞ্চলে, ঢল নেমেছে শেরপুরে, তাই কিছুটা হিসাব কষেই সবজি আবাদ হচ্ছে ময়মনসিংহ ও আশপাশের জেলায়। তবে বাজারে তার প্রভাব নেই, যোগান ভরপুর আলু, পেঁয়াজ আর কাঁচামরিচের। পেঁয়াজ মনে করেন যে বাজার বর্তমানে 42 থেকে 45 টাকা পর্যন্ত বাজার আছে। রসুন 80 থেকে 100 টাকা পর্যন্ত। আলু হলো 13 টাকা থেকে 14 টাকা পর্যন্ত বাজার। কাঁচা তরকারি মনে করুন যে কাস্টমার নাই, আমদানি হয় ব্যাপক। বটবটিটা আনের 600 টাকা মন, 15 টাকা কেজি, তাও নিতে আছে না। বৃষ্টির কারণে মনে করেন বেচা কিনে খুব খারাপ। দুর্যোগ নিয়ে দুশ্চিন্তায় আছেন উত্তরের চাষিরা, তাতে অবশ্য সবজির আবাদের প্রভাব পড়েনি। উৎপাদন খরচও আগের মতোই। জানা গেল 8 থেকে 10 টাকা দরে অনেক সবজি বিক্রি করে দিচ্ছেন তারা, অথচ রাজধানী বা বড় শহরে তা বিক্রি হচ্ছে দ্বিগুণ বা 3 গুণ দরে। ঝিঙ্গা বেচতেছি 15-20, করলা 15 থেকে 20, ওই 16 টাকা আজকের বাজার আমি পাইছি। সবজির তো দামে নাই, কালকে গেছে 16, আজকে গেছে 12, মরচেরও দাম নাই। এগুলো যে আরও তো যায় নিয়ে যায় তাই কয়টা করি পাইছে ভাই, কোনো চাষির ঘরে কোনো অবস্থা খারাপ। গাড়ির ঘাট তুলি যখন বেচায় তখন বেচায় 20 টাকা, আর যখন আমরা বাজারে কিনতে যাই তখন নেয় 40 টাকা। দাম তো বাড়ছে, কিন্তু আমরা তো কৃষক পাচ্ছি না। এখন পাচ্ছে যে মনে করো দোকানদারের ঘর, ওরাই সিন্ডিকেট করতেছে। বাংলাদেশে গ্রীষ্মকালীন সবজির প্রথম ধাপের আবাদ শেষ হবে জুলাই মাসে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কোরবানির উপযোগী করে গোপালগঞ্জের বিভিন্ন খামারে 40,000 গরু প্রস্তুত করা হচ্ছে। ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া গ্রামের আরিফ মোল্লা চাকরির পিছনে না ঘুরে একজন সফল উদ্যোক্তা হয়েছেন। তিনি গড়ে তুলেছেন গরুর খামার। সেখানে প্রাকৃতিক উপায়ে 70টি গরু পরিচর্যা করছেন, যা কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। 1.25 লাখ থেকে প্রায় 3.5 লাখ টাকার গরু রয়েছে এই খামারটিতে। বেড়েছে পাইকারদের আনাগোনাও। আমার এখানে ভাই আপনার 1,20,000 থেকে 3.5 লাখ টাকা পর্যন্ত গরু আছে সর্বোচ্চ। এখানে ষাঁড় গরু আছে, আর আছে আপনার বলদ, যেটা রাবাল বলে সেটা। এই খামারে কাজ করছেন 4 জন শ্রমিক। জানিয়েছেন গরু মোটাতাজাকরণে সবুজ ঘাস, খড়, কুড়া এবং ভাত ছাড়া অন্য কোনো স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে না। 2 বেলা দানাদার খাবার খাচ্ছি, যেমন আপনার ভাত, খোল, ভুসি, মানে আমার নিজের হাতে তৈরি করা খাবার আমি গরুরে খাওয়াচ্ছি। নিজের সঙ্গে গরু তাজা ভাই ওইগুলো আমার নাই, ঠিক আছে। আমি একবারে প্রাকৃতিকভাবে গরু তাজা করতে আসি। 2 বছর ধরে কাজ করতেছি, তো আমি নিজে চলাফেরা করি, বাড়ির ফ্যামিলিকে চালাই, বেশ ভালো হয়েছি। চেনা জানা খামারের কাছ থেকে কোরবানির পশু কেনার আগ্রহ স্থানীয়দের। আমি একটা গরু কিনবো বলেন, সে গরুর কেনার উদ্দেশ্য আইছে, আমি হেনতে এই ফার্মের একটা গরু নেবো। এরা কোনো মেডিসিন খায় না, ভালো খাওয়ান খায়। এই ফার্মটার দ্বারাই আশেপাশের মানুষও উপকৃত হইতেছে। কোরবানির জন্য জেলায় 36,000 পশুর চাহিদা রয়েছে। বিভিন্ন খামারে প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজা করার কাজ চলছে। গোপালগঞ্জ জেলায় প্রায় 4,500 খামারিকে প্রশিক্ষণ দিয়ে আমরা প্রায় 40,000 মতো গরু রেডি করছি। খামারিরা যাতে কোরবানির সময় গরুগুলো সুন্দরভাবে বিক্রি করতে পারে, এর জন্য আমরা খামারিদের পাশে সবসময় আছি। এবছর জেলায় প্রায় 40,000 পশু মোটাতাজা করে কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। পিএসএল এ করাচি কিংসকে 6 উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে সাকিবের লাহোর কালান্দার্স। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 74 রানে 2 উইকেট হারায় করাচি কিংস। 18 রানে ফেরেন ইরফান খান। দলের হয়ে সর্বোচ্চ 75 রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লে 190 রানের সংগ্রহ পায় কিংস। বল হাতে 1 উইকেট নেন সাকিব আল হাসান, তবে কেবল 1 ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি। এদিকে একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন ও মেহেদী মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে 42 রানে প্রথম উইকেট হারায় লাহোর। 47 রানে আউট হন ফখরুজ্জামান। 65 রানে ফেরেন আবদুল্লাহ। শেষ দিকে কুশালের 30 ও ভানুকার 23 রানে সহজ জয় পায় লাহোর। ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তারিখ এগিয়ে আসে। একদিন আগে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। 30 মে টিম হোটেলে রিপোর্টিংয়ের পর দিন শুরু হবে ট্রেনিং। যথাসময়ে দলের সাথে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের। তবে হামজা ও সমিতের জন্য অপেক্ষা 3 জুন পর্যন্ত। প্রাথমিক দলে আরও প্রবাসী ফুটবলার থাকার ইঙ্গিত দিয়ে রেখেছে টিম ম্যানেজমেন্ট। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ফুটবল প্রেমীদের। এই ম্যাচের প্রস্তুতির জন্য এরই মধ্যে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে বাফুফে। তবে এই ম্যাচে হামজা, সমিত কিংবা ফাহমেদুল খেলবেন কিনা সেটি এখন বড় প্রশ্ন। 3 জুনের মধ্যে দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে হামজা চৌধুরী ও সমিত সোমের। তাই ভ্রমণ ক্লান্তির কারণে এই দুজনকে প্রস্তুতি ম্যাচে নাও দেখা যেতে পারে। 5 জুন প্রস্তুতি ম্যাচের কথা থাকলেও একদিন এগিয়ে আনায় জাতীয় দলের ক্যাম্পও একদিন এগিয়ে শুরু হচ্ছে 30 মে থেকে। সেদিনই ক্যাম্পে যোগ দেওয়ার কথা ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুলের। সমিত সোমের খেলা রয়েছে 31 তারিখ, আর হামজার খেলা 24 তারিখে শেষ হবে। তো সেখানে আসলে শিডিউল মিলাতে তার সব কিছু মিলে হয়তো তারা তাদের যে শিডিউল সেই অনুযায়ী সেই সময়টা মনে হয় না আমরা মানে ক্যাম্প যে স্টার্ট করছি সেই দিন থেকে পাবো। হয়তো 2-1 দিন লেট হবে তাদের। যতটুকু সম্ভব সবাইকে আসার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচের আগে প্রাথমিক স্কোয়াড দিয়েও শেষ পর্যন্ত তালিকা ছোট করেন কোচ হ্যাভিয়ার ক্যাপ্রেরা। এবার বিপিএল এর বাকি রাউন্ডগুলোতে মাঠে উপস্থিত থেকে এই স্প্যানিয়ার্ডের আলাদা পরিকল্পনা থাকবে বলে জানান আমির খান। উনি কয়টা ম্যাচ দেখবে, ম্যাচ দেখার পর ওনার যে প্ল্যান আছে, ওনার যে স্কোয়াড যেটা আছে ওটা নিয়ে হয়তো আমাদের যে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি আছে ওটার সাথে আলাপ আলোচনা করেই উনি একটা আমাদেরকে করবে। প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর এই সোনালী সময়ে প্রাথমিক দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস দিয়ে রাখলেন জাতীয় দলের ম্যানেজার। তবে কোচের পছন্দেই তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি এই প্রসেসে সব কিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সব কিছু সম্ভব হবে। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। সিঙ্গাপুর ম্যাচের আগে 10 দিন মাঠে অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে ভুটানের বিপক্ষে সেরাটা দিয়েই এগিয়ে থাকার লক্ষ্য লাল সবুজদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্লাব বিশ্বকাপ খেলে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন দলটির নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকা মদ্রিচ। তার আগেই শনিবার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে শেষবারের মতো নামতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মদ্রিচ। ক্লাবটির সাথে 13 বছরের পথ চলায় দলীয় ও ব্যক্তিগত বহু অর্জনের সাক্ষী হয়েছেন এই মিডফিল্ডার। গুঞ্জনটা শোনা যাচ্ছিল বেশ আগে থেকেই, তবে কখনো রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা আসেনি লুকা মদ্রিচের কাছ থেকে। এবার নিজেই দিলেন সেই ঘোষণা। চলতি মৌসুমের পর ইউরোপের সফলতম ক্লাবটির হয়ে আর মাঠে দেখা যাবে না এই ক্রোয়েট তারকাকে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রিয়ালের সাথে 13 বছরের সম্পর্কের ইতি টানার কথা জানান মদ্রিচ। ক্লাব বিশ্বকাপ খেলে তুলে রাখতে চান প্রিয় দলের জার্সি। তবে তার আগেই লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে প্রিয় আঙিনা সান্তিয়াগো বার্নাবুতে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। সময় এসে গেছে, তবে এমন মুহূর্ত আসুক তা কখনোই চাইনি আমি। কিন্তু এটাই ফুটবল, জীবনে সবকিছুরই শুরু ও শেষ আছে। ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর অংশ হতে পেরে আমি গর্বিত। যদিও ক্লাব বিশ্বকাপের পর এই জার্সিতে আমাকে আর দেখা যাবে না, তবে আমি সবসময় একজন মাদ্রিদিস্তা হয়ে থাকব। 2012 সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে নাম লেখান লুকা মদ্রিচ। ক্রমেই লস ব্ল্যাঙ্কোসদের মিডফিল্ডে হয়ে ওঠে নির্ভরযোগ্যদের একজন। রিয়ালের হয়ে 6টি চ্যাম্পিয়ন্স লিগ, 4টি লা লিগা, 5টি ক্লাব বিশ্বকাপ সহ মোট 28টি ট্রফি জেতেন 39 বছর বয়সী এই মিডফিল্ডার। পাশাপাশি 2018 সালে ব্যালন ডিওর ও দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড জেতেন মদ্রিচ। 2017-18 সালে খেতাব পান উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের।
গত কয়েক মৌসুম ধরে লুকা মদ্রিচের সাথে 1 বছর করে চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমেও এই অভিজ্ঞ মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী ছিল টিম ম্যানেজমেন্ট, কিন্তু তার আগেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন রিয়ালের হয়ে 590 ম্যাচে 43 গোল করা লুকা মদ্রিচ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন আমার সহকর্মী দেবাশিস রঞ্জন সরকার। সাথেই থাকুন।